একটি হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তিনি হাতে একটি 1000 পাতার নথি দেখিয়ে বলছিলেন যে এর মধ্যে তার নাকি দুর্নীতির তথ্য বহু কিছু আছে। এবং এই ধরনের অনেক ঘটনা আমাদেরকে সামনে কিন্তু প্রতিদিন আসছে। বেশ কিছুটা সময় ধরে আমাদের যে সরকারি চিকিৎসকের, আমাদের বলুন বা দন্ত চিকিৎসক বলুন, দুজনেরই নিয়োগ একেবারেই নিয়মিত নয়। খুব হতাশার সঙ্গে, দুঃখের সঙ্গে একটা পোস্টার লিখতে বাধ্য হয়েছিলাম যে পচে গেছে স্বাস্থ্য দপ্তর। একটা জিনিস দেখুন যে সুপার স্পেশালিটি হাসপাতাল মানে হচ্ছে যে হাসপাতালগুলিতে ধরুন কার্ডিওলজি, নেফ্রোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, ইউরোলজি, এই ধরনের চিকিৎসাগুলি হবে, এই সাবজেক্টগুলি হচ্ছে সুপার স্পেশালিটি সাবজেক্ট। এখন সাধারণভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে আমরা এই যে বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায়, জেলা স্তরে বলুন, মহকুমা স্তরে বলুন, অনেক ক্ষেত্রে তার থেকে নিচু স্তরেও বলুন, কিছু বড় বড় বিল্ডিং, আমরা একটা বিশেষ রং করা বিল্ডিং আমরা দেখেছি। এবং সেই বিল্ডিংগুলিতে সুপার স্পেশালিটির কথা বাদই দিন, বিশেষজ্ঞ চিকিৎসক, যেটাকে মাল্টি স্পেশালিটি বলি, মানে জেনারেল স্পেশালিস্ট, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, স্কিন, সাইকিয়াট্রিস্ট, এই যে সমস্ত সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসক, সেগুলিরও পোস্টিং নেই। তো এই অবস্থাতে যেখানে আমি একটা সাধারণ মাল্টি স্পেশালিটি হাসপাতাল বলেই সেটাকে চালাতে পারছি না, সেখানে সুপার স্পেশালিটি নাম দেওয়াটাই কতটা যুক্তিযুক্ত, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি একটা ভণ্ড, সবচেয়ে বেশি একটা আশ্চর্য বা অবাক করে, সেটা অন্তত বলতে পারেন। এমনকি এরকমও হয়েছে যে শিশুদের জন্য সংরক্ষিত বেড, সেখানেও এরকম কোন একটা অভিযোগে অভিযুক্ত, যাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার গ্রেপ্তারের আশঙ্কা আছে, এরকম কাউকে শিশুদের বেডে ভর্তি করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন। যদি আমাদের এই চিকিৎসক শিক্ষকগুলির নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ ওঠে, তাদের বদলি নিয়ে বিভিন্ন রকমের অসন্তোষ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয় চিকিৎসকদের মধ্যে, প্রমোশন নিয়ে এখন একটা প্রমোশনের প্রক্রিয়া চলছে, সেখানে দেখবেন যে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের লোকসভা ভোটের আগে একটা প্রমোশনের লিস্ট বের করে দেওয়া হয়েছিল। কারণ আমরা জানি না, শুধু একটা জিনিস দেখলাম যে সেই লিস্টে প্রমোটেড হয়েছিল একজন প্রফেসর, তিনি সেই লোকসভা নির্বাচনে আগের দিনে তার নামটা প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছিল। যে নিয়োগ নিয়ে বলুন, তাদের বদলি নিয়ে বলুন, তাদের প্রমোশন নিয়ে বলুন, যদি একটা চূড়ান্ত অনিয়ম, চূড়ান্ত একটা দুর্নীতির একটা খবর যদি বাতাসে ওড়ে, সেখানে যদি তারা যদি হতাশ হয়, তারা যদি মনে করে এই পরিস্থিতিতে তারা কাজ করে যে একটা শান্তিতে কাজ করা, মন দিয়ে কাজ করা, সেটার মতো পরিবেশ নেই বলে যদি তারা মনে করে, তাদেরকে যদি সত্যিই কোনো ভালো কাজ, বিশেষ করে মেডিকেল শিক্ষার মতো পঠন পাঠনের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কি একটা হতাশ চিকিৎসক শিক্ষক মন্ডলী দিয়ে করা সম্ভব? দেখুন, দুর্নীতি নিয়ে অভিযোগ আমরা এই বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে পাচ্ছি। এখন যদি বলেন, আমরা যখন পড়াশোনা করেছিলাম যে সময়টায়, সেই সময়টায় আমাদের মাথায় ঘুণাক্ষরেও কোনোদিন এগুলো আমরা ভাবিনি যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্নীতির ভিতর দিয়ে কেউ সুযোগ পাবে। এবং দেখবেন যে রসিকতা করে কোনো রসিকজন লিখছেন যে বাংলা দেখালো সাদা খাতায় মাস্টার, কেন্দ্র দেখালো সাদা খাতায় ডাক্তার। আমরা মনে করি সামগ্রিকভাবে এখানকার চাকরি দুর্নীতি বলুন এবং ওখানকার যে সমস্ত এন্ট্রান্সের যে দুর্নীতি, এটা সবটাই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। নমস্কার স্যার, কেমন আছেন? আছি মানে ব্যক্তি মানুষ হিসেবে থাকাটা একরকম, আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত এবং সরকারি চিকিৎসক যে বিষয়টা আর কি, এই দুটো তো নিশ্চয়ই যে আমরা সবাই এই সময়টায় খুব ভালো আছি, এটা বলার মতো জায়গায় বোধহয় আমরা কেউই নেই। স্যার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা নিয়ে আপনার কিরকম ধারণা, মানে কিরকম ভাবে দেখছেন আপনি স্বাস্থ্য ব্যবস্থা? দেখুন, আমরা কিভাবে দেখছি এটা যদি বলি, আমি এটা আপনাদের বলবো যে আপনারাও নিশ্চয়ই দেখছেন যে আমরা কেমন আছি বা স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে। কারণ আপনাদের একটু খেয়াল করবে যে কিছুদিন আগে একটি হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
তিনি হাতে একটি 1000 পাতার নথি দেখিয়ে বলছিলেন যে এর মধ্যে তার নাকি দুর্নীতির তথ্য বহু কিছু আছে। এবং এই ধরনের অনেক ঘটনা আমাদেরকে সামনে কিন্তু প্রতিদিন আসছে। এবং আপনারা আরো খেয়াল করবেন যে বেশ কিছুটা সময় ধরে আমাদের যে সরকারি চিকিৎসকের, আমাদের বলুন বা দন্ত চিকিৎসক বলুন, দুজনেরই নিয়োগ একেবারেই নিয়মিত নয়। এবং সেই নিয়োগগুলি নিয়ে এবং নিয়োগের পরে তাদের প্রমোশন, বদলি, এগুলো নিয়ে একটা দেখবেন যে এটাও একটা খেয়াল করবেন, যেমন এই নথির কথা আমি বললাম, তেমনি দেখবেন যে স্বাস্থ্য ভবনেও একটা পোস্টার পড়েছিল কিছুদিন আগে। সেই পোস্টারে দেখবেন যে একজনের নাম এবং ফোন নাম্বার, ছবিও বোধহয় ছিল সেখানে, এরকম দিয়ে পরে বলা হয়েছিল যে এক ফোনেই নাকি তিনি সেইটা সমাধান করে দেবেন, আপনার নিয়োগ সংক্রান্ত, বদলি সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত বা অন্য যা কিছু সমস্যা থাকলে এক ফোনে সমাধান হয়ে যাবে। এখন আমরা পরবর্তীকালে এটা জানতে পেরেছি যে এই যে পোস্টারগুলি স্বাস্থ্য ভবনে লাগানো হয়েছিল, একবার নয় দুবার ধরে লাগানো হয়েছিল, সেগুলি হচ্ছে যে এখন যারা শাসক দল ঘনিষ্ঠ কিছু মানুষেরই দুটো পক্ষ। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আমরা কি বলছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সবাই কি দেখছেন আপনারা। এবং এখান থেকে একটাই জিনিস আমরা বলতে পারি যে আমরা বেশ কিছুদিন আগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ভবনে খুব হতাশার সঙ্গে, দুঃখের সঙ্গে একটা পোস্টার লিখতে বাধ্য হয়েছিলাম যে পচে গেছে স্বাস্থ্য দপ্তর। কারণ পচে গেছে কেন, এই দুটো উদাহরণ যদি আমরা দেখি সেখান থেকে আপনাদের সামনে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। স্যার, অনেকগুলো জায়গাতে মানে পশ্চিমবঙ্গের কলকাতা বাদ দিয়ে বলছি, অনেক অঞ্চলের মধ্যে যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট নেই বলে বাইরে লিখিয়ে দেওয়া হচ্ছে। অর্থোপেডিক্স আপনি নেই। খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ এটা নিয়ে এই সময়কালের মধ্যে চর্চাটা আর একটু বেশি হচ্ছে। একটা জিনিস দেখুন যে সুপার স্পেশালিটি হাসপাতাল মানে হচ্ছে যে হাসপাতালগুলিতে ধরুন কার্ডিওলজি, নেফ্রোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, ইউরোলজি, এই ধরনের চিকিৎসাগুলি হবে, সেইটা এই সাবজেক্টগুলি হচ্ছে সুপার স্পেশালিটি সাবজেক্ট। এখন সাধারণভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে আমরা এই যে বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায়, জেলা স্তরে বলুন, মহকুমা স্তরে বলুন, অনেক ক্ষেত্রে তার থেকে নিচের স্তরেও বলুন, কিছু বড় বড় বিল্ডিং, আমরা একটা বিশেষ রং করা বিল্ডিং আমরা দেখেছি। এবং সেই বিল্ডিংগুলিতে সুপার স্পেশালিটির কথা বাদই দিন, বিশেষজ্ঞ চিকিৎসক, যেটাকে মাল্টি স্পেশালিটি বলি, মানে জেনারেল যেগুলো স্পেশালিস্ট, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স, স্কিন, সাইকিয়াট্রিস্ট, এই যে সমস্ত সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসক, সেগুলিরও পোস্টিং নেই। তো এই অবস্থাতে যেখানে আমি একটা সাধারণ মাল্টি স্পেশালিটি হাসপাতাল বলেই সেটাকে চালাতে পারছি না, সেখানে সুপার স্পেশালিটি নাম দেওয়াটাই কতটা যুক্তিযুক্ত, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি একটা ভন্ড, সবচেয়ে বেশি একটা আশ্চর্য বা অবাক করে, সেটা অন্তত বলতে পারেন। এবং নিশ্চয়ই নেই, কোনো সন্দেহ নেই যে সুপার স্পেশালিটি প্রশ্নই নেই। আমি তো বলছি সেখানে সুপার স্পেশালিটি পরিষেবা বাদ দিন, আমি বলতে চাইছি যে সাধারণ যে স্পেশালিস্ট যে বিভাগগুলি আছে, সেই স্পেশালিস্ট বিভাগগুলিও সবগুলি ঠিকঠাক করে সেখানে চলে না। চললেও সেখানে আংশিক সময়ে কোথাও চলে, কোথাও শুধু আউটডোর চলে, কোথাও নিয়মিত অপারেশন হয় না, এইভাবে চলছে। এটা সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবা, যেটা আমি একটু আগে বলছিলাম, সামগ্রিকভাবে স্বাস্থ্য প্রশাসনটা যেভাবে চলছে, এটা তারই একটা লক্ষণ বলতে পারেন। এটা তো মানে ওটা যেরকম আছে সেরকমই এটা হচ্ছে। স্যার, আমাদের এখানে এসএসকেএম তো একদম ব্লু আইড বয় রাজ্য সরকারের, কিন্তু বিরোধীরা অভিযোগ করেন এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ড নাকি অপরাধীদের জন্য রিজার্ভ করা থাকে, মানে কেউ ধরা পড়লে সেখানে গিয়ে আশ্রয় নেবেন। আপনার কি বক্তব্য? এইটা তো আমার বক্তব্যের অবকাশ রাখে না, এটা আপনারা মিডিয়াতে আপনারাই বলেন। এবং তার সঙ্গে আপনারা দেখবেন যে বছরখানেক আগে কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারক মহাশয়, তিনি পর্যন্ত তার যে অবজারভেশন, সেখানে এই কথাটা লিখেছিলেন পরিষ্কারভাবে যে এখানে এইরকম তদন্তকারী যে সংগঠনগুলি আছে, তাদের মুখোমুখি বসার যদি বা ডাকার কোনো পরিস্থিতি হয়, তাহলে ক্ষমতাবানরা
এসএসকেএম হাসপাতালকে তাদের একটা সেফ শেল্টার হিসাবে ব্যবহার করছেন, এবং এটা আপনারা দেখেছেন বিভিন্ন সময় হয়েছে। এমনকি এরকমও হয়েছে যে শিশুদের জন্য সংরক্ষিত বেড, সেখানেও এরকম কোন একটা অভিযোগে অভিযুক্ত যাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার গ্রেপ্তারের আশঙ্কা আছে, এরকম কাউকে শিশুদের বেডে ভর্তি করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন। এই ঘটনাও আমরা দেখেছি। এটা সামগ্রিকভাবে আরেকটা চূড়ান্ত হতাশার চিত্র, শুধু চিকিৎসক হিসেবে আমাদের নয়, মানে আপনি মানুষের কাছেও আপনি কালীঘাটের কাকুর কথা বললেন, যার ভয়েস স্যাম্পল না দেওয়ার জন্য শিশুদের বেড়েছে আশ্রয় নিয়েছিল। এটাও আমরা দেখেছি। আচ্ছা স্যার, এই যে অনেকগুলো আমাদের মেডিকেল কলেজকে জরিমানা করা হয়েছে বায়োমেট্রিক না করার জন্য হাজিরার সময় এবং সিসিটিভি না থাকার জন্য, এবং প্রত্যেকেরই বেশ ভালো অঙ্কের জরিমানা দিতে হচ্ছে। এটা না হওয়ার কারণ কি? আমরা এত সুপার স্পেশালিটি বলছি, কিন্তু এই সামান্য যে একটা বায়োমেট্রিক চালু করা গেল না, সিসিটিভি দিয়ে মোড়া গেল না হাসপাতালগুলোকে। দেখুন, এখানে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে যে কেন হাসপাতালগুলিতে উপস্থিতির হার আশানুরূপ নয়, যে তাদেরকে ফাইন করতে হয় না, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এনএমসির পক্ষ থেকেও একটা কথা বলা, যে যদি আমি সত্যি ধরে নিই যে সেই হাসপাতালগুলিতে পঠন পাঠনের জন্য উপযুক্ত সংখ্যায় চিকিৎসক শিক্ষক নেই, তাহলে এর নিদান কি শুধুমাত্র জরিমানা হতে পারে, নাকি সেখানে যাতে পঠন পাঠনটা ঠিকঠাক করে হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ? এনএমসির কি দায় যে কিছু জরিমানা নিয়ে, মানে তাদের যে সমস্ত ইয়েগুলি রয়েছে, যেগুলো ইরেগুলারিটিস গুলি রয়েছে, সেগুলিকে রেগুলার করে দেওয়া? এটার তো কোনো দায় এনএমসির থাকতে পারে না। এইটা হচ্ছে আমাদের প্রথম সমালোচনার জায়গা। দ্বিতীয় যে জায়গাটা, যেটা আপনি বললেন যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের প্রশ্নে এবং সিসিটিভি এইসব ইস্যুতে, এখন ডেফিনেটলি এটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই বিষয়টা যেহেতু নতুনভাবে শুরু হয়েছে, সব জায়গায় সমস্ত চিকিৎসকরা যত সংখ্যায় উপস্থিত আছেন, মানে খাতায় কলমে, এবং যত সংখ্যায় প্রত্যেক দিন কাজ করছেন এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, এটার মধ্যেও কিন্তু একটা ফারাক আছে। অনেকে হচ্ছে যে ফ্যাকাল্টি মেম্বাররা কাজ করছেন কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা হয়তো কোনো কারণে দিতে পারছেন না, এটাও একটা আছে। তো ন্যাচারালি এটা নিশ্চয়ই এটা একটা মানে ওয়ার্নিং দিয়েছে যে হয়তো মেডিকেলের সিট কমিয়ে দেবে। এনএমসি যখন চাইছে, নিশ্চয়ই এই যে অবস্থাটা আছে এটা পরিবর্তনের জন্য প্রশাসনকে উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আমার বক্তব্যটা খুব পরিষ্কার, যে শুধুমাত্র বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা করেই কি আমরা পঠন পাঠন, চিকিৎসার পঠন পাঠন, এটা কি সুনিশ্চিত করতে পারবো, যদি না আমি একটা মোটিভেটেড চিকিৎসক শিক্ষক তাদেরকে সেখানে তাদের যেটা কাজ, যে চিকিৎসা করার পাশাপাশি তাদের ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে পড়ানো, এইটা করানোর জন্য তো একটা মোটিভেটেড চিকিৎসক শিক্ষকের প্রয়োজন। সেইটা কি করে তৈরি করব? যে কথাটা আমি প্রথমে বলছিলাম, যদি আমাদের এই চিকিৎসক শিক্ষকগুলির নিয়োগ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ ওঠে, তাদের বদলি নিয়ে বিভিন্ন রকমের অসন্তোষ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয় চিকিৎসকদের মধ্যে, প্রমোশন নিয়ে এখন একটা প্রমোশনের প্রক্রিয়া চলছে, সেখানে দেখবেন যে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের লোকসভা ভোটের আগে একটা প্রমোশনের লিস্ট বের করে দেওয়া হয়েছিল। কারণ আমরা জানি না, শুধু একটা জিনিস দেখলাম যে সেই লিস্টে প্রমোটেড হয়েছিল একজন প্রফেসর, তিনি সেই লোকসভা নির্বাচনে আগের দিনে তার নামটা প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছিল। তো যদি এই রকম একটি ঘটনা, একটা সাবজেক্টে প্রমোশন হয়ে লিস্ট ঘোষণা হলো, অথচ ইন্টারভিউ সব সাবজেক্টের হয়েছিল, তারপরে 3-4 মাস পরে সব বাকিগুলির একে একে বেরোনো হচ্ছে। তা যদি হয়, যেটা আমি বলছিলাম, যে নিয়োগ নিয়ে বলুন, তাদের বদলি নিয়ে বলুন, তাদের প্রমোশন নিয়ে বলুন, যদি একটা চূড়ান্ত অনিয়ম, চূড়ান্ত একটা দুর্নীতির একটা খবর যদি বাতাসে ওড়ে, সেখানে যদি তারা যদি হতাশ হয়, তারা যদি মনে করে এই পরিস্থিতিতে তারা কাজ করে যে একটা শান্তিতে কাজ করা, মন দিয়ে কাজ করা, সেটার মতো পরিবেশ নেই বলে যদি তারা মনে করে, তাদেরকে যদি সত্যিই কোনো ভালো কাজ, বিশেষ করে মেডিকেল শিক্ষার মতো পঠন পাঠনের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কি একটা হতাশ চিকিৎসক শিক্ষক মন্ডলী দিয়ে করা সম্ভব? এই যে নিট পরীক্ষায় যে একটা অসম্ভব দুর্নীতি হলো, 23 লক্ষ পরীক্ষার্থী ভবিষ্যৎ এখন কি হবে কেউ বলতে পারছে না।
এখন এই যে দুর্নীতিটা, এটা কি এইবারই প্রথম হলে বলে মনে করেন নিটের দুর্নীতি, নাকি এটা হয়? দেখুন, দুর্নীতি নিয়ে অভিযোগ আমরা এই বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে পাচ্ছি। এখন যদি বলেন, আমরা যখন পড়াশোনা করেছিলাম যে সময়টায়, সেই সময়টায় আমাদের মাথায় ঘুণাক্ষরেও কোনোদিন এগুলো আমরা ভাবিনি যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্নীতির ভিতর দিয়ে কেউ সুযোগ পাবে। আর যদি এরকম অবস্থাটা তৈরি হতো, আমাদের মতো যারা এখন যারা দেখবেন ডাক্তার হিসেবে এমনি প্রতিষ্ঠিত, যারা সম্মানিত বলতে পারেন, যারা সুনামের সঙ্গে কাজ করছেন, তারা অধিকাংশ দেখবেন অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা ছাত্রছাত্রী। তো যদি আজকের মতো অবস্থাটা থাকতো, যেখানে দুর্নীতি আছে, যেখানে টাকা খরচ না করলে ভালো জায়গায় প্রশিক্ষণ নেওয়া যায় না, সেই প্রশিক্ষণগুলিতে না পেলে তারা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো পড়াশোনার সুযোগ পাবে না, এই অবস্থাটা যদি ওই 80-র দশক বা 90-এর দশক বা তারপরের সময়টায় থাকতো, তাহলে অন্তত আমরা কেউ কোনোদিন এই সমস্ত এই কিছুর মধ্যে আসতে পারতাম না, এটা একদম নিশ্চিত। যেটা আপনি বলতে চাইলেন, যে আপনি একটা জিনিস ভেবে দেখুন, যে চাকরি নিয়ে একটা দুর্নীতি আমাদের রাজ্যে শুনলাম, আপনারা আরেকটা আমরা দেখলাম যে অন্য অনেকগুলি পরীক্ষার সঙ্গে আমাদের যে আন্ডার গ্রাজুয়েট নিট ইউজির যে দুর্নীতি, এবং নিট পিজিটা হচ্ছে দুর্নীতি হয়েছে আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এবং দেখবেন যে রসিকতা করে কোনো রসিকজন লিখছেন যে বাংলা দেখালো সাদা খাতায় মাস্টার, কেন্দ্র দেখালো সাদা খাতায় ডাক্তার। তো এই যে পরিস্থিতিটা, আমরা মনে করি যে এটা এরকম নয় যে দুর্নীতি করার জন্য এটা দুর্নীতি করা হয়েছে। যেটা আমি আগে বলছিলাম, যে এর মধ্যে একটা বিরাট চক্র কাজ করছে। সেটা হচ্ছে যে এই জাতীয় শিক্ষানীতি, এর যে অভিমুখ দেখবেন যে প্রাইভেটাইজেশন এবং কর্পোরেট যে ব্যবস্থাটা, সেটাকে আরো স্থায়ীভাবে পোক্ত করার জন্য যে সমস্ত আরো ধরুন এই যে কোচিং সেন্টারগুলি আছে, সেই কোচিং সেন্টারগুলিকে তাদেরকে রেজাল্ট না দেখালে তারা ওই পরিমাণ টাকা খরচা করে ছাত্রছাত্রী পাবে কিনা, সেই দায় থেকে আমরা মনে করি সামগ্রিকভাবে এখানকার চাকরি দুর্নীতি বলুন এবং হচ্ছে ওখানকার যে সমস্ত এন্ট্রান্সের যে দুর্নীতি, এটা সবটাই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এই দুর্নীতিটার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যাতে একদম সাধারণ ঘরের মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ আছে, যারা প্রথমেই এই পদ্ধতিটা বাইরে চলে যায় এবং ওরা চাইছে তাদেরকে এই পদ্ধতির বাইরেটা বের করে দিয়ে যারা ক্ষমতাবান, যারা অর্থবান, তাদেরকে কিছু ব্যবস্থা করে দিলাম এবং বাকিদেরকে চূড়ান্ত একটা হতাশার পরিবেশে রাখি, যাদেরকে নিয়ে তাদের যে সমস্ত কাজকর্ম, যা এজেন্ডাগুলি, সেগুলিকে পূরণ করতে পারে। আমার ধারণা এই জন্য রাজ্যেও এই চিত্র আমরা দেখছি, কেন্দ্রেও এই চিত্র আমরা দেখছি। এটা আমাদের কাছে অত্যন্ত হতাশ। এর থেকে মুক্তি পাওয়া খুব দরকার, খুব দ্রুত দরকার। পথ আমাদেরকেই খুঁজতে হবে, এটা অন্য কেউ খুঁজে দেবে না নিশ্চয়ই। স্যার, শেষ প্রশ্ন। স্যার, এই মুহূর্তে যা স্বাস্থ্যের অবস্থা, তাতে সাধারণ মানুষের তো আর কোনো অপশন নেই, তাদেরকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরই ভরসা রাখতে হয়। ওষুধের দামও সাংঘাতিকভাবে বাড়ছে। তো এই মূল্যবৃদ্ধির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের, কিভাবে দেখছেন? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, যে সাধারণ মানুষের কাছে সরকারি হাসপাতাল চিরদিনই ভরসার জায়গা ছিল। অন্তত আমরা ছোট থেকে এটাও দেখে এসেছিলাম, আমরা যখন ছাত্র তখনও সেটা দেখেছি, আমরা যখন কাজ শুরু করেছি তখনও সেটাই আমরা দেখেছি, সাধারণ মানুষের ভরসার জায়গা এটা ছিল। দিন দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে স্বাস্থ্য একটা বাঁকের মুখে দাঁড়িয়ে, যেখানে হচ্ছে যে সরকারের দায়িত্বটা, তারা হচ্ছে সরকারি হাসপাতালগুলিকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য তিনি শুধুমাত্র কিছু টাকা জোগান করে কার্ড দিয়ে তার দায়িত্বটাকে অস্বীকার করার চেষ্টা করছেন। ওষুধের দাম আপনি খুব ভালোভাবে বলেছেন, ওষুধের দাম যে বাড়ানোর ক্ষেত্রে দেখবেন একটা যেরকম যে নীতিগুলি আছে, সেই নীতিটাই হচ্ছে ওষুধের দাম বাড়ানোর জন্য সহায়ক। তার সঙ্গে ইলেকট্রাল বন্ড, আপনারা মিডিয়াটাই বলেছেন, এই সমস্ত জিনিসগুলি ওষুধের দাম বাড়ানোর জন্য, আকাশ ছোঁয়া অবস্থায় পৌঁছানোর জন্য আমাদেরকে পৌঁছে দিচ্ছে। এখন এখান থেকে যদি বলেন যে আরো আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন কাজ শুরু করেছিলাম চাকরির সময়, সেই সময় যে সবকিছু পাওয়া যেত, সবকিছু ছিল তা নয়, কিন্তু অন্তত সেই সময় কোথাও একটা মানুষকে ভুল বোঝানোটা ছিল না, যে আমি যেটুকু পারছি সেটুকু তারা বলতেন, আমি এটুকু পারছি, আমি এটুকু চেষ্টা করছি, আমি এটার উন্নতি করার চেষ্টা করছি। কিন্তু কোথাও এখন যেরকম দেখছি যে আমি কোনো কিছু ব্যবস্থা না করে বিজ্ঞাপন সার এটা করে দিলাম, যে আমি সব দিয়ে দিয়েছি, অথচ আমরা যখন কাজ করতে যাচ্ছি, মানুষ যখন আমাদের কাছে নিতে আসছেন, আমরা সেটা দিতে পারছি না। এই বিজ্ঞাপন সর্বস্বতাটা, এইটা হচ্ছে এই সময়কার একটা নতুন ফিচার।
অবশ্যই। এবং তার সঙ্গে আমি যেটা আপনাকে বললাম, ঝোঁকটা হচ্ছে পুরোপুরি সরকার তার নিজের দায়িত্বটাকে অস্বীকার করে যাচ্ছে। এবং দেখবেন যে আরো বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে এটা নিয়ে, ওই ডিজিটাল হেলথের নামে একটা যেরকম হচ্ছে যে সরকার যেরকম বললাম যে শুধুমাত্র কিছু টাকা যোগানদার হয়ে যাচ্ছে, ডিজিটাল হেলথের মাধ্যমে সরকার কর্পোরেট এবং প্রাইভেট যে পুঁজির হাসপাতাল তাদের একটা দালালে পরিণত হচ্ছে, এটাও আমরা এই সময় লক্ষ্য করছি। অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ। নমস্কার। আশা করি আপনারা এই প্রচারগুলি করলে মানুষ থেকে সচেতন হবে।